এই বছর মে মাসে ঢাকার মিরপুরে পুলিশ ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে এবং সেটা মৃত্যুর ৭ থেকে ৮ দিন পর। তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, তৃতীয় ছেলে প্রবাসী, মেয়ে জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঘটনার পরে ভিডিও ছড়ায় পড়ল, সারা দেশের মানুষ এটি নিয়ে কথা বললেন, অনেকে ক্ষেপে উঠলেন। এমনকি যুগ্ম সচিব সন্তানকে মন্ত্রণালয় থেকে প্রত্যাহারও করা হলো। এবার আরেকটা গল্প, নারায়ণগঞ্জের মকসুদা বেগম, তিনি বিধবা, 2টা সন্তান। তার সন্তানদের রেখে সৌদি আরবে গৃহকর্মীর কাজে গেছিলেন, মাসে 22,000 টাকার বেতন। সেখানে পৌঁছে তিনি দেখলেন ভোর 4টায় উঠে মধ্যরাত পর্যন্ত কাজ, মজুরি যাচ্ছে দালালের পকেটে। মকসুদা বেগম কোনো ব্যতিক্রম নন। আসলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলতেছে গত 6 বছরে 4.5 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক শোষণের শিকার হয়ে দেশে ফিরছেন, যাদের মধ্যে অন্তত 67,000 নারী শারীরিক বা সহিংসতার শিকার হয়েছেন। এই যে 2টা ঘটনা, এই 2টা ঘটনা কিন্তু একটা সুতায় বাঁধা আছে। একজন নারী নিজের পরিবারের যত্নের শূন্যতা রেখে বিদেশে অন্যের যত্ন করতে গেছেন, আরেকজন নিজের পরিবারের ভেতরেই একা, পরিত্যক্ত এবং পরে মৃত। 2 দিক থেকে একটাই প্রশ্ন হাজির হয়, যত্নের বিন্যাসটা আসলে ভাঙছে এবং সেই ভাঙনের ভার পড়তেছে প্রান্তিক মানুষের উপর। কেন, কি প্রক্রিয়ায়, এর সমাধান কি? সমাজ মানে শুধু ব্যক্তির সমষ্টি নয়। 1987 সালে মার্গারেট থ্যাচার, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, বলছিলেন সমাজ বলেই আসলে কিছু নাই, আছে ব্যক্তি, পুরুষ ব্যক্তি, নারী আর পরিবার। এই অবস্থানকে সমাজবিজ্ঞানীরা বলেন মেথোডোলজিক্যাল ইন্ডিভিজুয়ালিজম, মানে সমাজকে ব্যক্তির সমষ্টি হিসেবে দেখা। ফলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় ব্যক্তির দায়িত্ব, সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব যেন নাই। নূরজাহান বেগমের মৃত্যুতে সামাজিক মাধ্যমের ক্রোধ এই দর্শনেরই একটা প্রতিচ্ছবি। দোষ পড়ল কেবল সন্তানদের ওপর, সমাজের রূপান্তর নিয়ে কোনো কথাই হচ্ছে না তেমন, যতটা হওয়া দরকার। অথচ সমাজবিজ্ঞানের কাজ আসলে এইখানেই, সমাজেরও ভাবনার পয়েন্টটা এখানেই থাকা দরকার। যা স্বাভাবিক বলে চালায় দেওয়া হইতেছে সেইটাকে প্রশ্ন করা। মানুষ আসলে কখনোই বিচ্ছিন্ন স্বনির্ভর ব্যক্তিসত্তা নয়। শিশু, বৃদ্ধ, অসুস্থ তো বটেই, তথাকথিত স্বনির্ভর প্রাপ্তবয়স্কও টিকে থাকতেছেন অন্যের অগণিত যত্নের ওপর নির্ভর করে। এই নির্ভরতা দুর্বলতা নয়, মানবিক অস্তিত্বের মৌলিক শর্ত। যত্ন মানে শুধু আবেগ নয়, রান্না করা, শিশু প্রতিপালন করা, অসুস্থকে ওষুধ দেওয়া, বৃদ্ধ বাবা মায়ের পাশে থাকা, এই সব দৈনন্দিন শারীরিক এবং মানসিক শ্রমকে বলা হয় যত্নের শ্রম বা কেয়ার লেবার। এর সমষ্টিগত নাম হচ্ছে সোশ্যাল রিপ্রোডাকশন বা সামাজিক পুনরুৎপাদন, সমাজটাকে প্রতিদিন নতুন করে বাঁচায়ে তোলার কাজ। কিন্তু বাংলাদেশের মতন সমাজে এই প্রতিদিন যে যত্নের ব্যাপারটা, সেইটা একটা নতুন সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি। সমাজের পরিবর্তন ঘটতেছে, সমাজের বিন্যাস যাচ্ছে ভেঙে এবং যত্নের একটা সংকট দেখা দিচ্ছে। আমাদের সমাজের প্রেক্ষিতে আমরা এই যত্নের সংকট নিয়ে কিভাবে আলাপ করব, কি ভাববো, কি সমাধান ভাবতে পারি এই সব জায়গা থেকে? বন্ধুরা, আজকের সামান্য বিশেষের এই পর্বে কথা হবে এইসব নিয়েই। সমাজবিজ্ঞানী তিথি ভট্টাচার্যরা সোশ্যাল রিপ্রোডাকশন থিওরি বইতে প্রশ্ন তুলছেন, উৎপাদন করে শ্রমিক, কিন্তু সেই শ্রমিককে প্রতিদিন পুনরায় তৈরি করে আসলে কে? উত্তরটা কিন্তু কারখানাতে নাই, আছে রান্নাঘরে, ডে কেয়ারের অভাবে থাকা মায়ের হাতে, বৃদ্ধাশ্রমের অভাবে থাকা কোনো প্রবীণের পুত্রবধূ বা সন্তানের স্ত্রীর ক্লান্ত হাতে। ট্র্যাডিশনাল পরিবার বা চিরায়ত যে পরিবারের ধরন আমরা দেখি, সেইটার কাঠামো ভেঙে যাবার এই যে বিশেষ মুহূর্ত, সেটাতে এইভাবেই যত্নের অভাব এবং তার ভার বিতরণ হচ্ছে। যদিও পুরো ব্যাপারটাকে আমরা জিডিপির ফ্রেমওয়ার্কে বুঝতে চেষ্টা করতে চাই না, কিন্তু বা তার মধ্যে আটকাতে চাই না, কিন্তু জিডিপির সঙ্গে একটু সম্পর্কটাও খতায় দেখার মতন ইন্টারেস্টিং একটা জায়গা আছে। যেমন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2021 সালের টাইম ইউজ সার্ভের উপর ভিত্তি করে BIDS এর গবেষকরা দেখাইছেন নারীর এই অবৈতনিক কেয়ার বা যত্নের শ্রমের যে মূল্য সেটা দেশের জিডিপির প্রায় 14.8%। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে সেটা মাত্র 2.8%। সমাজবিজ্ঞানী আর্লি হকশিল্ড পশ্চিমা পুঁজিবাদের সাপেক্ষে যেটাকে বলছেন সেকেন্ড শিফট, অর্থাৎ কাজ থেকে ফিরে ঘরে আর একটা পূর্ণ শিফট কাজ করা, সেইটা বাংলাদেশের গবেষণাতেও সংখ্যায় ধরা পড়তেছে। এই ফারাকের বড় কারণটা হচ্ছে কেয়ার বা যত্নের প্রাতিষ্ঠানিক অবকাঠামোর অনুপস্থিতি। ঢাকায় মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার নগণ্য, যেগুলো আছে সেগুলোও ব্যয়বহুল। গার্মেন্ট কারখানায় কোনো শিশু সেবা কেন্দ্র নাই, ফলে হয় শিশু প্রতিবেশীর কাছে থাকেন, নয়তোবা মা কাজটাই ছেড়ে দেন। পুঁজিবাদ যত্নের উপর বসবাস করে কিন্তু তার মজুরি দেয় না। সমাজবিজ্ঞানী ন্যান্সি ফ্রেজার বলতেছেন, পুঁজিবাদী অর্থনীতি কেয়ার বা যত্নের উপর নির্ভর করে টিকে থাকে, কিন্তু মুনাফার যুক্তি কেয়ার বা যত্নের জন্য যে সময়, প্রতিষ্ঠান এবং বিনিয়োগ দরকার সেটাকে আসলে ক্ষয় করতে থাকে। কেয়ার ক্রাইসিস বা যত্নের সংকট তাই সিস্টেমের অন্তর্নিহিত সংকট। নৃবিজ্ঞানী সিলভিয়া ফেদেরিচি দেখাইছেন, পুঁজিবাদের জন্মলগ্নেই এই ব্যবস্থা নারী শ্রমকে স্বাভাবিক পারিবারিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করছে, মজুরিহীন, স্বীকৃতিহীন করে রাখছে। অন্যদিকে সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী মারিয়া মিজ এই বিশ্লেষণকে উপনিবেশের সঙ্গে যুক্ত করে দেখাচ্ছেন। তার বক্তব্য হলো, পুঁজিবাদ 3টা জায়গা থেকে বিনামূল্যে সম্পদ তুলে নেয় বা এক্সট্র্যাক্ট করে। একটা হচ্ছে প্রকৃতি বা নেচার, আর একটা হচ্ছে উপনিবেশিত মানুষ এবং নারী। বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক নারী এই 3টা জায়গা থেকেই একসঙ্গে আসলে শোষিত হতে থাকে। গার্মেন্ট শিল্পের সাফল্যের নিচে একটা লুকানো ভর্তুকি আছে। কারখানার শ্রমিক সস্তায় পাওয়া যায়, কারণ তার সামাজিক পুনরুৎপাদনের খরচ পরিবার বহন করতেছে, নিয়োগকর্তা না, রাষ্ট্র তো নয়। সস্তা পোশাকের দামের ভেতরে এই নারীদের অবৈতনিক শ্রম ভাঁজ হয়ে থাকে। রানা প্লাজা ধসে 2013 সালে 1000-এরও বেশি, যাদের মধ্যে অধিকাংশ নারী, তারা প্রাণ হারালেন। কাঠামোর নিশ্চয়তাটা দেখা গেল, কিন্তু তারপরেও কারখানায় ডে কেয়ার সেন্টার কিন্তু বাধ্যতামূলক হয় নাই বাংলাদেশে। এবার আসি বাংলাদেশের মতন সমাজের যে পুঁজিবাদের ধরন এবং সমাজের ধরন, যেটাকে আমরা বলতে পারি পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশী বাস্তবতা, সেইটার সাপেক্ষে যত্নের সংকটের আলাপে এখানে একটা তাত্ত্বিক সতর্কতা দরকার। কেয়ার বা যত্ন সংকটের আলোচনায় প্রায়ই প্রশ্ন ওঠে, রাষ্ট্র কেন কেয়ার বা যত্নের দায় দায়িত্ব নিল না বা নিচ্ছে না? কিন্তু এই প্রশ্নটার মধ্যে একটা অনুমান লুকানো আছে। সেটা হলো, রাষ্ট্রের উচিত ছিল দায় নেওয়া, এবং সেই উচিতের মানদণ্ড হচ্ছে পশ্চিমা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র। পোস্ট কলোনিয়াল এবং ডিকলোনিয়াল সমাজবিজ্ঞান এই অনুমানটাকেই প্রশ্ন করে। কেমন সেটা বলতেছি। বাংলাদেশের পোস্ট কলোনিয়াল রাষ্ট্র ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার বহন করতেছে। এই রাষ্ট্রযন্ত্র জনকল্যাণের জন্য গঠিত হয় নাই, সম্পদ আহরণ এবং নিয়ন্ত্রণের জন্য আসলে এটাকে গড়া হয়েছে। স্বাধীনতার পরে সেই যন্ত্র কেবল হাত বদল হয়েছে, মূল কাঠামোর কিছুই বদলায় নাই। তাই এই রাষ্ট্রের কাছে পশ্চিমা ধাঁচের ওয়েলফেয়ার স্টেটের মতন প্রত্যাশা একটা ইতিহাস বিস্মৃতি আসলে। আর এই রাষ্ট্রকে পশ্চিমা মডেলে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা বা না করা একটা রাজনৈতিক লক্ষ্যের এবং সমাজবৈজ্ঞানিকভাবে সেটা সম্ভাব্যতারও আসলে প্রশ্ন কিংবা আলাপ। সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ কল্যাণ সান্যাল তার রিথিঙ্কিং ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট বইতে দেখাইছেন, পোস্ট কলোনিয়াল পুঁজিবাদ বা উত্তর উপনিবেশী পুঁজিবাদ, যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে বলা যেতে পারে, এই পুঁজিবাদে পশ্চিমের মতো সব কিছু আনুষ্ঠানিক অর্থনীতির মধ্যে একীভূত হয় না। পাশাপাশি টিকে থাকে একটা বিশাল অনানুষ্ঠানিক বা ইনফর্মাল সেক্টর এবং সমাজের একটা ইনফর্মাল শ্রমের ক্ষেত্র, যেটাকে কল্যাণ সান্যাল বলছেন নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতির এলাকা। এইটা মানুষের ন্যূনতম জীবনধারণ সম্ভব করে মাত্র, এবং মূল পুঁজিবাদী অর্থনীতির এটা দরকার, কারণ এইটা না থাকলে শ্রমশক্তির পুনরুৎপাদনের খরচ রাষ্ট্রকে নিজেকেই বহন করতে হইতো।
কেয়ার লেবার বা যত্নের শ্রম এই নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতির মেরুদণ্ড। পরিবার, মহল্লা, আত্মীয়তার নেটওয়ার্ক এইগুলো দিয়ে সেটা সংগঠিত এবং সেটা রাষ্ট্রের হিসাবের বাইরে। সমাজবিজ্ঞানী গার্গী ভট্টাচার্য তার রিথিঙ্কিং রেশিয়াল ক্যাপিটালিজম বইতে এই বিন্যাসটাকে আরও তীক্ষ্ণভাবে আরেকটা মাত্রায় নিয়ে যান। তিনি বলেন, ঔপনিবেশিকতার ইতিহাসে তৈরি প্রান্তিক জনগোষ্ঠীর কেয়ার লেবার বা যত্নর যে শ্রমটা, সেটাকে বাজার এবং রাষ্ট্র উভয়ই স্বাভাবিকভাবে পাওয়ার যোগ্য বলে ধরে নেয়। এটা দারিদ্র্যের ফল মাত্র নয়, এইটা ঔপনিবেশিক সম্পর্কের ধারাবাহিকতা। এখন সমস্যা হইল, সেই সামাজিক কাঠামো ভাঙতেছে। নগরায়ন, বিদেশ গমন, ছোট পরিবার, নারীর শ্রমবাজারে প্রবেশ, এইসব পরিবর্তনে যৌথ পরিবার এবং সেই মহল্লা এরিয়ার যত্নের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়তেছে, ভেঙে যেতেছে। রাষ্ট্র রাজনীতি এই রূপান্তর স্বীকার করতেছে না বা দেখতেও হয়তো পাচ্ছে না বা দেখতে চাইতেছে নাও। এই অস্বীকারের প্রমাণ হচ্ছে সরকারি বৃদ্ধাশ্রমের সংখ্যা, ডে কেয়ারের জাতীয় নীতির অনুপস্থিতি, সামাজিক সুরক্ষায় বিনিয়োগে জিডিপির কতখানি ব্যয় করা হচ্ছে সেইটা, এবং কার্যকর পেনশন স্কিমের অভাব দিয়েও আমরা সেটা বুঝতে পারি। এইসব না থাকাটা বা এইসব বিষয়ে নিষ্ক্রিয়তাটা অবশ্যই রাজনৈতিক। বাংলাদেশে এই শূন্যস্থানে এখন বাজার কিছুটা মাত্র ঢুকতেছে, আর এইটাও যত্নের পণ্যায়নের বা কমোডিফিকেশনের প্রশ্নটাকে সামনে আনে। ঢাকায় বেসরকারি ডে কেয়ার আছে সামান্য কিছু মাত্র, কিন্তু খরচটা কিন্তু সেগুলোর নিম্ন মধ্যবিত্তের নাগালের একদমই বাইরে। বেসরকারি উদ্যোগে প্রবীণদের জন্যে যত্ন কেন্দ্র হচ্ছে বা দু একটা হচ্ছে বটে, কিন্তু সেগুলোও উচ্চবিত্তের বিলাসিতা বা তাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। যত্নের পণ্যায়ন বা কমোডিফিকেশন আসলে এই যত্ন সংকটের সমাধান নয়। এইটা নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতির ভেতরে বৈষম্যের নতুন স্তর তৈরি করে মাত্র। কেয়ার বা যত্ন এখন সামাজিক বন্ধনে নয়, ক্রয় ক্ষমতার বা পারচেজিং পাওয়ার দ্বারা নির্ধারিত হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের গবেষকরা দেখতেছেন, ডে কেয়ার না থাকলে নারীরা শ্রমবাজারে যোগ দিতে পারতেছেন না। গবেষকরা এটাকে বলতেছেন টাইম পভার্টি। এই অ্যাপ্রোচের ব্যাপারে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু এই তথ্যটা ইন্টারেস্টিং এবং জরুরি তথ্য। এই যে সময় দারিদ্র্য বা টাইম পভার্টি, যেটা আগে মেটাইতো যৌথ পরিবার, এখন সেই কাঠামোটা নাই বা ভেঙে যাচ্ছে। বাজারের বিকল্পটা সাশ্রয়ী নয়, ফলে দায়টা পড়তেছে সেই একইভাবে আবার সেই নারীর উপরে, এবং এবারও সে একা। 2050 সাল নাগাদ যখন 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা 40 থেকে 45 মিলিয়নে পৌঁছাবে, সেই বয়স্ক জনগোষ্ঠীকে আর 1-2 দশকের মধ্যে যখন প্রবীণ মানুষের সংখ্যা বিপুল হারে বেড়ে যাবে, তখন সেই বয়স্ক জনগোষ্ঠীকে আগে ধরতে যে সমাজের জাল, সেই জালটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। ফলে এই প্রবীণদের যত্নের ভয়াবহ সংকটের দিকে আমাদের সমাজ যাচ্ছে। বাংলাদেশের এই যে যত্ন সংকট, এইটা কিন্তু দেশের সীমানায় আসলে শেষ হয় না। মুকসুদা বেগম নিজের পরিবারের যত্নের শূন্যতা রেখে বিদেশে অন্যের পরিবারের যত্ন করতে গেছেন, কেয়ার দিতে গেছেন। সমাজবিজ্ঞানী হকশিল্ড এই ঘটনাটাকে বলছেন গ্লোবাল কেয়ার চেইন, যত্নের বৈশ্বিক চেইন বা শৃঙ্খলা। ধনী দেশ গরিব দেশ থেকে কেয়ার বা যত্ন কিনতেছে, ধনী পরিবার গরিব নারীর কাছ থেকে যত্ন কিনতেছে। সেই গৃহকর্মীর নিজের সন্তানকে দেখতেছে তার মা বা প্রতিবেশী বিনামূল্যে। এই শৃঙ্খলটা নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতির একটা আন্তর্জাতিক সংস্করণ বলা যেতে পারে। লিঙ্গ, শ্রেণী আর ঔপনিবেশিক ইতিহাস একসঙ্গে এর মধ্যে কাজ করতেছে। তাহলে আসলে কি বলতেছি আমরা বলতেছি বাংলাদেশের যত্ন সংকট বা কেয়ারের সংকট পশ্চিমের মতো কল্যাণ রাষ্ট্র ভেঙে পড়ার গল্প আসলে নয়। আবার শুধু ব্যক্তির নৈতিক ব্যর্থতার গল্প এটা অবশ্যই হইতে পারে না। এইটা পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশী পুঁজিবাদের নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতির ভেতর থেকে জন্ম নেওয়া একটা কাঠামোগত সংকট। যত্ন সবসময় সামাজিকভাবে সংগঠিত হয়েছে, সেই কাঠামো এখন দুর্বল হইতেছে। আর যে শ্রেণী
এবং শক্তিগুলো এতদিন এই কাঠামোর সুবিধা নিছে, তারা নতুন কিছু গড়তে আগায়ে আসতেছে না। কল্যাণ সান্যাল, গার্গী ভট্টাচার্য, ফেদেরিচি এবং মারিয়া মিজ, এনাদের গবেষণার সারাংশ কথা যদি আমরা একসঙ্গে বলি তাহলে বলা যাবে এইভাবে যে এই বিন্যাসের মধ্যে কেয়ার বা যত্নের ভার সবসময় সবচেয়ে প্রান্তিক শরীরগুলোর ওপর চাপানো হয়েছে, মানুষগুলোর ওপর চাপানো হয়েছে, এবং সেই বিন্যাস ঔপনিবেশিক অর্থনীতির একটা উত্তরাধিকার। বিকল্পের প্রশ্নে তিনটা কথা বলা যেতে পারে আজকের আমাদের আলোচনার জন্য। এক হচ্ছে আনপেইড কেয়ার ওয়ার্ক বা যত্নের যে শ্রম বা যত্নের যে কাজ, তার স্বীকৃতি এবং দৃশ্যমানতার প্রশ্ন। BIDS এর যে গবেষণার কথা বললাম আমরা একটু আগে, সেইটার যে সংখ্যা দেখাচ্ছে সেখানে, সেটা কিন্তু নীতি বিষয়ক আলোচনার মধ্যে আমাদের হাজির হচ্ছে না, অদৃশ্য। এই অদৃশ্যতা আসলে কাকতালীয় নয়, এর একটা সামাজিক রাজনৈতিক কাঠামোগত কারণ আছে। দ্বিতীয়ত, সামাজিক রূপান্তরের সাথে তাল মিলায়ে নতুন যত্ন কাঠামো বা কেয়ার কাঠামো, যেমন সার্বজনীন ডে কেয়ার, বৃদ্ধাশ্রম, গৃহকর্মীদের শ্রম অধিকার, এইগুলো আসলে পশ্চিমা ওয়েলফেয়ার স্টেটের অনুকরণ নয়, বরং পরিবর্তনশীল আমাদের মতন সমাজের, উত্তর উপনিবেশিক সমাজের নিজেরই দাবি। তৃতীয় যে কথা বলা যায় সেটা হচ্ছে যে যত্নের পণ্যায়ন বা যত্নের কমোডিফিকেশন এই সমস্যার কোনো সমাধান হইতে পারে না। বাজার নিড ইকোনমির বৈষম্য দূর করবে না, নতুন স্তর তৈরি করবে সংকটের। সমাজকে বাঁচায় রাখছেন গার্মেন্টসের নারী শ্রমিক, মকসুদা বেগমের মতন গৃহকর্মীরা, সন্তানের স্ত্রী, অফিস আর মায়ের মাঝে দৌড়ানো নারী। এই শ্রমকে আমরা কাজ বলি না, আমরা বলি ভালোবাসা। কারণ সেটাকে কাজ হিসেবে স্বীকার করলে তার একটা হিসাব দিতে হয়, মূল্য দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়, ঔপনিবেশিক শ্রমবিন্যাস ভাঙতে হয়। সেইটা আমরা সমাজগতভাবে কি ভাঙতে রাজি হচ্ছি? মার্গারেট থ্যাচার যেমন বলছিলেন, সমাজ বলে কিছু নাই, কিন্তু সমাজ আসলে আছে, প্রতিদিন সেটা টিকে থাকতেছে এবং কাজ করতেছে। কিভাবে? সেটাই হচ্ছে প্রশ্ন। সমস্যা হলো এই সমাজকে টিকায় রাখার কাজটা কারা করতেছেন সেটা আমরা দেখতেই চাইতেছি না। সমাজ বিজ্ঞানের কাজ হচ্ছে ঠিক এইখানে। যত্নের সংকটে মানুষের মৃত্যু একটা পারিবারিক ট্র্যাজেডি মাত্র নয়, এবং এটা একটা কাঠামোগত উপসর্গ মাত্র, বরং এই দুটাকে একসঙ্গে রাখতে পারলেই, পাঠ করতে পারলেই ক্রোধটা ভাইরাল পোস্ট থেকে রাজনৈতিক দাবিতে এবং কর্মসূচিতে পরিণত হতে পারে। সমাজবিজ্ঞানের কাজ এইটাও যে সমাজ, রাষ্ট্র, পুঁজিবাদ সম্পর্কের মধ্যে যত্ন সংকটটা কিভাবে হাজির হচ্ছে সেটা দেখানো। সমাজবিজ্ঞানের কাজ এইটাও বাংলাদেশের মতন দেশের রাষ্ট্র আসলে কেমন রাষ্ট্র, কি তার গঠন, কি তার গতি প্রকৃতি। আর সমাজের কাজ হচ্ছে রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার ধরন গড়ন এমনভাবে বদলানো যাতে যত্নের এই সংকট সৃষ্টি না হয়, হাজির না হয়।